আজকে চায়ের বদলে জল, কিন্তু আড্ডাটা হবে চায়ের থেকে অনেক বেশি ইন্টারেস্টিং। কারণ আজকের আড্ডায় আমরা কথা বলবো 30 বন্ডেল রোড HTA, মানে হিন্দুস্তান থমসন অ্যাসোসিয়েটেড, এখন যার নাম JWT, এবং সেটা চেঞ্জ হয়ে এখন ওয়ান্ডারম্যান থমসন। তার অনেক কাহিনী, অনেক না শোনা না জানা গল্প, ছোট ছোট খুনসুটির কথা। আজকে আমাদের এই অনুষ্ঠানটার যে দুজন অতিথি আছে, তাদেরকে অনুষ্ঠানের হাল ধরিয়ে দেওয়ার জন্য আমি ডেকে দেবো সুজিত দাকে। সুজিত দা ইজ সুজিত দা মিসিং সামহাউ। তো আমাকে বক বকটা মনে হচ্ছে কিছুক্ষণ চালিয়ে যেতে হবে। আহ অন্য দুজন আমাদের গেস্ট অলরেডি চলে এসেছেন। অপু অপু হাই অপু। অপু লিখছে গুড ইভিনিং। গুড ইভিনিং। ওয়েট করছি সুজিত স্যারের জন্য, সুজিত দার জন্য। জাস্ট কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। আহ, এই 30 বন্ডেল রোড এবং HT এর নানা গল্পের মধ্যে আমাদের রাম মিস্টার রাম রে থেকে শুরু করে সুভাষ ঘোষাল এবং আরো অনেক কিংবদন্তি বিজ্ঞাপনের ব্যক্তিদের কথা উঠে আসবে, এবং তার সাথে এমন অনেকের কথাই উঠে আসবে যাদের কথা সাধারণত চাপা পড়ে থাকে, কিন্তু সেই লোকগুলো এবং সেই মুহূর্তগুলো, সৃষ্টির মুহূর্তগুলোই চিরন্তন করে রাখে এরকম অনেক প্রতিষ্ঠান। আমাদের এখন ছজন ছজন লাইভে আছে। শুধু আমাদের হোস্টকে আমরা এখনো পাইনি, হোস্ট ইজ মিসিং। আমরা জাস্ট একটু অপেক্ষা করে যাব আমাদের হোস্টের জন্য। হোস্ট এলেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। এই অলিস বিজ্ঞাপনের বৈঠকখানা শুরু হয়েছিল, কিন্তু এটা সেকেন্ড এপিসোড হলেও এর সূত্রপাত মূলত বহু প্রায় 2-2.5 বছর আগে। তখন এটার নাম ছিল অলিস অ্যাড আড্ডা। এবং তারপরে আমরা যখন ভাবলাম এটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করব এই কোভিড এর সময়তে, ঘরে বসে সবাই আড্ডা মারবো, এবং মূলত কিছুটা বাংলা, কলকাতা, বাংলাদেশের গল্পের সাথে সাথে উঠে আসবে বিজ্ঞাপনের অন্যান্য অনেক কিছু। সেই জন্যই এটার নামকরণ আমরা একটু পরিবর্তন করে করি অলিস অ্যাড আড্ডা। অপু লিখছে হোয়ার ইজ সুজিত দা। আমিও সেটাই খুঁজছি, হোয়ার ইজ সুজিত। উর্মিমালা চৌধুরী লিখছেন অধীর আগ্রহে ইন্দ্রাণী দিয়া শিবুর আড্ডা শোনার জন্য বসে আছে। আমিও। কোথায় চলে গেলে? আমার মনে হচ্ছে আমরা সুজিত দাকে পেয়ে গেছি। হ্যাঁ, চলে এসছেন। দাঁড়াও দাঁড়াও। হাই। হ্যাঁ, আচ্ছা, আমার আমার ল্যাপটপটা হ্যাঙে চলে গেছে বলে এই বিভ্রাটটা হয়েছে। আর এই হুম পরের বার থেকে এই সব বাজনা বাজাবে না, বুঝেছো? ওই যে হুম কি হুম সব করতে যাচ্ছিলে টেকনোলজি, হ্যাঁ, ওই কাউন্টডাউন হুম ফাউন্টডাউন করতে গিয়ে ল্যাপটপটা হ্যাঙেই চলে গেছে। আচ্ছা, আজকে তুমি তোমার বক্তব্য রেখেছো অলিজের তরফ থেকে হ্যাঁ যা বলার। হ্যাঁ। এবার আমি হুম বলি, হুম বলে হুম। তারপর আমি আমাদের আজকে যারা একদম আড্ডার একদম একদম বৈঠকে। আচ্ছা, একদম। তো আহ প্রারম্ভিক কথাটা হচ্ছে যে আমি আশা করছি আজকে প্রচুর লোক আসবে। গতবারে আমরা যে প্রথম বৈঠকটা যেটা করেছিলাম, তাতে আমরা প্রায় বোধহয় 500 মতো ভিউ পেয়েছি। মানে তখন যা হ্যাঁ। হয়েছে প্লাস তারপরে যা আরো এসছে প্রায় 500 মতো। তাতে আমরা খুব উৎসাহিত, এবং প্রত্যেক বৃহস্পতিবার আমরা 8টার সময় একটা না একটা এরকম বৈঠক আমরা করতে থাকবো, আড্ডা। তা একদম আজকের একদম। আড্ডার বিষয়বস্তু হচ্ছে
আজকের আড্ডার বিষয়বস্তু হচ্ছে কলকাতা শহরে বিজ্ঞাপনের কয়েকটি বিশিষ্ট ঠিকানা আছে। একটা তো গতবারে আমরা করে ফেললাম, সেটা ছিল 55B মির্জা গালিব স্ট্রিট, অর্থাৎ ক্ল্যারিয়নের অফিস। আজকে যেটা সেটা আরেক ততোধিক খুব একটা কি বলবো, আচ্ছা এখানে তো বাংলা ব্যবহার করা যাবে না, এটা খুব না বাংলা পাচ্ছি না, ইম্পর্টেন্ট একটা ঠিকানা, ঐতিহাসিক। ওটার নাম হচ্ছে 30 নম্বর বন্দেল রোড। হ্যাঁ, 30 নম্বর বন্দেল রোড, 30 নম্বর ঐতিহাসিক বন্দেল রোডে কি কি ঠিকানা? বিদগ্ধ ঐতিহাসিক ঠিকানা। বিদগ্ধ, আচ্ছা বেশ বেশ, বিদগ্ধ বিদগ্ধ ঐতিহাসিক ঠিকানা 30 নম্বর বন্দেল রোড। এবং কলকাতায় যারা আজ থেকে গত 4 দশক বিজ্ঞাপন, 5 দশক কি মনে হয় 6 দশক বিজ্ঞাপনের সঙ্গে কোথাও না কোথাও জড়িত, তারা সবাই জানেন যে 30 নম্বর বন্ডেল রোড হচ্ছে টমসন কোম্পানির অফিস। এবং আজকে তাতে কত গল্প, কত বিজ্ঞাপন, কিন্তু আমরা বিজ্ঞাপনে ঠিক ইয়ে করছি না। আমরা 30 নম্বর বন্ডেল রোডের আবহাওয়াটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর আলোচনা করতে আজকে যারা আসছেন, এক্ষুনি তারা ঢুকবেন, তারা হচ্ছেন যারা ওইখানে বেশ কিছুদিন কাজ করেছেন, একটু আধটু না, বেশ কিছুদিন। এবং তারা ওই 30 নম্বর বন্ডেল রোডে ওনারা সবটাই জানেন, নারী নক্ষত্র জানেন। এবং একটা মজার গল্প বলি, এই যখন 30 নম্বর বন্ডেল রোড নিয়ে আমরা যখন এই পোস্টটা দিচ্ছিলাম ফেসবুকে, তখন আমাকে আমাদের এক পরিচিত বন্ধু, তিনি মার্কেটিং এ ছিলেন, এখন অবশ্য বোধহয় রিটায়ার করে গেছেন, পার্থ দত্ত আমাকে লেখেন যে ওইটাই এখন আমার ঠিকানা। তা আমি বললাম যে মানে 30 নম্বর বন্ডেল রোড এখন তোমার বাড়ি? তাতে ও বললো হ্যাঁ, আমি এখন ওইখানেই চলে গেছি। তার মানে বুঝলাম 30 নম্বর বন্ডেল রোডের ওই যেটা সওয়ালেস কোম্পানির অফিস ছিল, ওয়্যার হাউস নাকি, সেখানে। যাই হোক, আর আমার কথা না 30 নম্বর বন্ডেল রোডের। আমরা সোজা আমাদের আজকের দুজনের যারা আলোচনা করবেন, আমাদের অতিথি মানে গেস্টদের আমরা ডাকি। তা তুমি তাদের একটু ভেতরে আনার ব্যবস্থা করো দেশপ্রিয়, তারপরে আমি চলে যাব। এই তো ইন্দ্রাণী দি বোধহয় এসে গেছেন। হ্যালো, এবং শিবুদাও এসে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, শিবনাথ সেন। আচ্ছা, এখন এই পর্যায়ে এসে হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো আচ্ছা, সুজিত, এই পর্যায়ে এসে হ্যাঁ ঠিক আছে, এবার গলা শোনা যাচ্ছে। শিবু আরেকটু জোরে, একটু জোরে শিবু। হ্যালো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, একটু মানে মাইকটা একটু মুখের কাছে। আর বর্দি তোমার এটা একদম ঠিক আছে। এখন এই দুজনকে আমি পরিচয় দিতে পারবো না, আমার আয়ত্তের বাইরে, কারণ প্রদীপ্ত এসে গেছে সুদূর মালয়েশিয়া না ইন্দোনেশিয়া থেকে। হ্যাঁ, ওরকম একটা কোন যাকে বলে। হ্যালো প্রদীপ্ত, গুড টু সি ইউ। হ্যালো প্রদীপ্ত, can't see you but good to see you. There you are. He'll have to type, he'll have to punch, he cannot talk, this is not a Zoom. আচ্ছা, কথা হচ্ছে যে এদের নিয়ে পরিচয় করানোর মতো আমার ইয়ে নেই, মানে যারা এদের চেনে না তাদের আজকে এই আড্ডাটা না মানে না শোনাই বেটার। হ্যাঁ, এইটুকুনি বলতে পারি। আমার কাজ হচ্ছে একটা জিনিস বলা, আমরা গল্প শুনতে এসছি, আড্ডার মধ্যে গল্প, কোনো কাজের কথা না, মানে কোন ক্যাম্পেইন কি, মানে কোনো ক্যাম্পেইন বা কোনো কেস স্টাডি চাইছি না, শুধু গল্প, আড্ডা, ওখানকার মানুষরা, ওখানকার ঘটনা, অ্যানিকডোট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং তাকে নিশ্চয়ই মিস্টার ঘোষাল কোথাও না কোথাও আসবেনই। একটা কথা হচ্ছে যে যেহেতু এটা বাংলা বৈঠক, সেইটু নাকি সব কথাই বাংলায় বলতে হবে। এইটুকুনি বলে আমি কেটে পড়ছি, কারণ আমি এখন করব আমার অন্য কি বলে সিস্টেমে, যেখানে আমি এটা, আর তারপরে তুমি কেটে পড়ার আগে তোমার সঙ্গে আমি একটু ঝগড়া করে নিই। এই যে তুমি বলছো বাংলা বৈঠক, সব কথা বাংলায় বলতে হবে, তা আমি যদি এখন বলি যে বিজ্ঞাপন শিল্পের ও তার নান্দনিকতার ঊর্ধ্বে এইচটিএর কর্মীদের যে গোপন সৃজনশীল সত্তা ছিল, গৃহস্থ পরিবেশে বিজ্ঞাপন সংস্থা, আমি যদি এরকম বলি অর্ধেক লোক পালিয়ে যাবে। তার থেকে আমরা যদি বলি বিজ্ঞাপনের স্ট্র্যাটেজি, কপি আর তার অ্যাসপেক্টস এর বাইরে এইচটি এর অনেকের মধ্যেই একটা লুকোনো ক্রিয়েটিভ সোল,
ছিল, একটা পাড়ার ঠিক, মধ্যে ঠিক। সেই অফিসটার একটা অদ্ভুত লাইফ ছিল। আমরা আজ তাই নিয়ে আড্ডা দেব, অনেক সহজ হয় না 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 ব্যাপারটা? কাজে এটা ঠিক। ইংরেজি বাদ দিয়ে আড্ডা না দিতে না, এটা পারবো সহজ না, হয়ে যাবে বর্দি। ইংরেজি মিশিয়ে কথা বলবো। না না, ঠিক আছে। কারণ এই যে তুমি যে বাংলা ভাষা ব্যবহার করলে, এটা শুনে আমি তো মানে আত্মারাম খাঁচা ছাড়া, কি যে বললে কিছুই বুঝলাম না। হ্যাঁ, তার থেকে বরঞ্চ তুমি তুমি ইংরেজিতে বাংলায় বলো। আচ্ছা, আমি তোমাদের ছেড়ে দিয়ে এবার আমি ফুস করে কেটে পড়ি। তারপর শেষে ওই এবং দেশপ্রিয়কে রেখে আমিও গেলাম, কেটে পড়বো, ওই তোমাদের চাটা দেবে। হ্যাঁ আমিও কেটে পড়বো কিছুক্ষণ পর। হ্যাঁ, তুমি কেটে পড়বে। হ্যাঁ, কিন্তু তুমি কিন্তু ওদের হ্যাঁ চাটা দেখাশুনো করবে, ওদের চা সিঙ্গালা হ্যাঁ যা হ্যাঁ হ্যাঁ দরকার হ্যাঁ সব তুমি দেবে। আর হ্যাঁ। তুমি এটা ক্লোজ করবে। আমি চললাম, টাটা। তুমি আমাকে এবার বাদ। সো এবারে আমরা আচ্ছা মূল আড্ডায় চলে আসবো। এর আগে আমাদের 2-3 জন একটু কমেন্ট করেছে, সে দুটো কমেন্ট আমি পড়ছি। আহ একজন হচ্ছে অপু বন্দ্যোপাধ্যায়, সে লিখেছে সুভাষ ঘোষাল রামরের কথাও হলে ভালো হয়, একটা রিকোয়ারমেন্ট একজন ফ্যানের থেকে। তো আরেকজন প্রদীপ্ত দা আবার সেইখানেই বলতে লিখেছে পারবি। শিবুদা গলাটা একটু ভেজাও, ভলিউম অফ ভয়েস উইল অ্যাডজাস্ট অটোমেটিক্যালি। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। ওকে ওকে, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। স্টেজ ইজ অল ইয়ার্স, আড্ডা শুরু হোক। শিবু, পাড়া দিয়েই বলছি, আড্ডা শুরু বলো। হোক, আমাদের সেই ক্রিশ্চিয়ান পাড়া। হ্যাঁ বলছি। তুমি শুরু করো। হ্যাঁ, 30 নম্বর বন্ডেল রোড একটা আমার কাছে একটা মনের ঠিকানা। কত স্মৃতি, কত গল্প, কত আবেগ। একজন বলেছিল ইট ইজ অ্যান ইমোশনাল জিওগ্রাফি। এর থেকে বোধহয় ভালো কথা আর কিছু হয় না। অফিসটা ছিল একটা শান্ত সুন্দর পাড়াতে, কিন্তু সেই পাড়ার সঙ্গে আমাদের খুব সুন্দর যোগাযোগ ছিল। এ পাড়াতে চায়ের দোকান থেকে পাড়াপড়শি সবাই আমাদের চেনা। এবং সেই অফিসে লোকও কাজ করতো, যেরকম পাপ্পু কাটিং পেস্টিং এটা করতো। কিন্তু 6টার পরে তাকে, 7টার পরে তাকে পাওয়া যেত না, কারণ সে ছিল রাম ভক্ত হনুমান। আর অফিসে গোডাউনে মদ পাওয়া যেত, তার কোনোই অসুবিধা ছিল না। আচ্ছা, তারপরে বলি, আমাদের ছিল সুমন, কিশোরের গল্প বলি। পাড়াতে আমাদের অফিসেই কাজ করতো, পাড়ার ছেলে। একদিন গেটের সামনে কিশোর যাচ্ছে, আমি বললাম, কিশোর একটা খাইতান ফ্যানের আর্টওয়ার্কটা। বলে, শিবুদা আজকে আমার ছুটি, আমি বাজার যাচ্ছি। এরকমই ছিল আমাদের সম্পর্ক পাড়ার সঙ্গে, হাসি ঠাট্টা সবই এরকমই ছিল। আচ্ছা, এবারে আসা যাক। আমার এটা গেল তো অফিসের পাড়াটা, কিন্তু অফিস পাড়া তো না, পাড়ার ভেতরে অফিস। এবারে আসি অফিসের বিল্ডিংটা একটা বনেদি সাহেবি বাড়ি। পাড়ার লোকেরাও এই বিল্ডিংটাকে সবাই ভালোবাসে। লোহার গেট, নুড়ি বিছানো পথ, সুন্দর কাঠের দরজা, কাঠের সিঁড়ি। এইখানে আমার প্রথম অভিজ্ঞতা হচ্ছে আমার ইন্টারভিউ সুনীল গুপ্তার অফিসে। সুনীল গুপ্তা আমাকে যখন অফিসে ঢুকলাম, তিনি দেখলাম টেবিলে পা তুলে ক্রিকেট খেলা দেখছেন। আমাকে বললেন বসতে, তাকে দিলেন জানলা, দেখলাম বিরাট ছাদ। আর ছাতে দেখে পরে বলবো ছাতের গল্প। তো সুনীল গুপ্তার ইন্টারভিউটা কিরকম হলো বলে দিই। আমাকে বলল যে, হ্যাঁ জানি, তোমার ভাইও কাজ করছে এখানে, সব তোমার সিরুপের সঙ্গে ইন্টারভিউ হয়ে গেছে, সব জানি। তো তুমি কত পাও? আমি 30% বাড়িয়ে বললাম। ও বলল, হ্যাঁ সত্যি অনেক কম পাও, আমরা বাড়িয়ে দেবো। এই ছিল সুনীল গুপ্তা। আচ্ছা, আর কি বলবে ইন্দ্রাণী, কিছু বলবে? না, আমি বলি একটু। তুমি পাড়ার কথা বললে। হ্যাঁ 1986-এ সুভাষ ঘোষাল যখন রিটায়ার করেন এবং যখন উনি কলকাতা অফিস থেকে চলে যান, তখন হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি এটা, কারণ আমিও তখন হ্যাঁ ছিলাম না। তখন ইন্দ্রনীল গুপ্ত আমাদের অ্যাকাউন্ট ডিরেক্টর ছিলেন সেই সময় মনে হয়। একটা ধনে ধন্যে পুষ্পে ভরার একটা প্যারোডি লিখেছিলেন
এবং সেটা সেই সুরে আচ্ছা। মিস্টার ঘোষালের ফেয়ারওয়েলে গান গাওয়া হয়েছিল। তার দু চারটে লাইন আমি একটু পড়ি। রিক্সা স্কুটার ট্রাকে ভরা আমাদের এই ক্রিশ্চিয়ান পাড়া, তাহার মাঝে আছে যে এক সব এজেন্সি সেরা, মাথার ঘামে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন অফিস কোথাও খুঁজে পাবে না কো আর, সব এজেন্সির রাজা সেজে এইচটিএ নাম তার। এই হচ্ছে আমাদের যা মানে নিজেদের যা ফিলিং ছিল এইচটিএ 30 বন্ডেল রোড সম্বন্ধে। ছন্দের খাতিরে দু চারটে শব্দ আমি একটু রদ বদল করতে হয়েছে আমাকে, তার জন্য আমি ইন্দ্রনীলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি বলছিলাম যে এই অফিসটার একটা অদ্ভুত চরিত্র ছিল। শিবু বলল, বর্ণনা দিল অফিসটা কিরম ছিল। আমি শুনেছি যে এইচটিএ কলকাতায় যখন প্রথম অফিস হয় 1938-এ, তখন সেটা নাকি ব্যাংশাল স্ট্রিটে সওয়ালেসের অফিসের মধ্যে হয়েছিল, এবং কবছর পরে, ঠিক কোন সালে আমি জানি না, তখন এইচটিএ কে তখন জে ওয়াল্টার থমসনকে সওয়ালেস অনুরোধ করে যে তাদের আর একটু জায়গা দরকার, এবং জে ওয়াল্টার থমসন যদি বন্ডেল রোডের এই বাড়িটাতে চলে আসে, এখানে অনেক জায়গা, অঢেল জায়গা, তারা অনেক বেশি, যেটুকু জায়গা তারা ওখানে পাচ্ছিল তার থেকে অনেক বেশি জায়গা পাবে। এই যে বনেদি বাড়িটা যেখানে তখন উঠে আসা হয়, এই সালটাও আমার ঠিক এখন মনে পড়ছে না, আমি জানতাম কিন্তু এখন দেখছি ভুলে গেছি। এই বাড়িটা শুনেছি অরিজিনালি নাকি সওয়ালেসের যেসব ম্যানেজিং এজেন্ট হিসাবে যেসব সাহেবরা বিদেশ থেকে আসতেন, তাদের থাকার জন্য তৈরি হয়েছিল। হ্যাঁ, তাদের থাকার জন্য তৈরি হয়েছিল, এবং তারা এখানে থাকতেন যারা ওই কাজে আসতেন। আর তাছাড়া এখানে সওয়ালেসের একটা গোডাউন ছিল। তারপরে সেই বাড়িটা তখন জে ওয়াল্টার থমসনকে দিয়ে দেওয়া হয়, এবং তার থেকে বহু বছর ওইটাই ছিল আমাদের অফিসের ঠিকানা। আমরা জে ওয়াল্টার থমসন থেকে হিন্দুস্তান টমসন হয়েছিলাম, এবং তারপরে হিন্দুস্তান টমসন থেকে আবার JWT হয়েছিলাম, আবার জে ওয়াল্টার থমসন, না, শিবু আগে জে ওয়াল্টার থমসন, তারপরে JWT। তো এইসব নানা পরিবর্তনের মধ্যে, হ্যাঁ, হিন্দুস্তান টমসন, হ্যাঁ, হিন্দুস্তান টমসন হওয়ার কারণটা হচ্ছে যে সুভাষ ঘোষালের গল্প শুনতে চাইছিলেন। সুভাষ ঘোষালের গল্প বা রামরের গল্প আমি বা শিবু কেউই খুব বেশি এখানে বলতে পারবো না। আমার যদিও দুজনের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা আছে, কিন্তু এইচটিএ কলকাতায় আমি জয়েন করেছিলাম 1988-এ। 1988-এ এদের কেউই ছিলেন না। আমি মিস্টার ঘোষালের সঙ্গে বম্বেতে কাজ করেছি কন্ট্রাক্টে থাকার সময়। আমি রামরের সঙ্গে রেসপন্সে কাজ করেছি, কিন্তু সেটা আজকে 30 বন্ডেল রোডের পরিপ্রেক্ষিতে ঠিক বলা যাবে না। কিন্তু এইচটিএ কি করে হলো সেই গল্পটা বলছিলাম, যে একটা সময়, এটা হচ্ছে 70s এর কথা, খুব সম্ভব 1975-এ সমস্ত ব্যাংকের একটা ন্যাশনালাইজেশন হয়ে যায়, অনেক ব্যাংকের, এবং সেই সময় দিয়ে গভর্নমেন্ট, পার্টিকুলারলি আইএনবি ডিপার্টমেন্টের একটা রেগুলেশন তৈরি হয় যে যেসব এজেন্সির ফরেন ইকুইটি আছে, ফরেন ইকুইটি পার্টিসিপেশন আছে, তারা কেউ এই ধরনের পাবলিক সেক্টরের ব্যাংক বা অন্য পাবলিক সেক্টরের কোনো ব্যবসা তারা করতে পারবে না। এবং সেই সময় এই ব্যবসাগুলোর খুব বিশাল এদের পরিধি ছিল, এবং তখন এই পরিস্থিতি দেখে সুভাষ ঘোষাল, তার এত ভালো তার সম্পর্ক ছিল জে ওয়াল্টার থমসনের ম্যানেজমেন্টের সঙ্গে, যে তিনি তাদের সঙ্গে নেগোশিয়েট করে তখন ঠিক করেন যে জে ওয়াল্টার থমসনটা হিন্দুস্তান টমসন হয়ে যাবে, এবং তার যারা কর্মীরা আছেন তারাই সব সেই সংস্থার শেয়ার কিনে নেবেন। এবং সেই নিয়মটা অনেক দিন পর্যন্ত চলেছিল, যতদিন না আবার জে ওয়াল্টার থমসন বদলে যায় নাম তার, এবং যতদিন না আবার সাহেবরা
কর্মীদের কাছ থেকে সেই শেয়ার গুলো আবার কিনে নেন। এই আমাদের নিয়ম ছিল যে যারা কর্মী ছিলেন তাদের মধ্যে যারা ম্যানেজমেন্টে কাজ করতেন তাদের কাছে 60% শেয়ার থাকতো, আর যারা নন ম্যানেজমেন্ট স্টাফের কাজ ক্যাটাগরিতে ছিলেন তাদের কাছে 40% শেয়ার থাকতো। এবং কেউ যদি ছেড়ে দিতেন, সাধারণত রিটায়ার করে যেতেন বা চলে যেতেন, তাদের শেয়ারটা তখন সেই ভাগে আবার নতুন করে অন্য কারুর কাছে চলে যেত। এই ছিল যে ওয়াল্টার থমসন থেকে হিন্দুস্তান থমসন তৈরি হওয়ার গল্প। শিবু, তুমি কি একটু আমাদের বাড়িটার আরেকটু বৈশিষ্ট্য, আমাদের সিঁড়ি, আরো কিছু জিনিস তাই নিয়ে একটু বলবে? শিবু, তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি একটু মাইকটা চেক করো। শিবুদার কথা একদম শুনতে পাচ্ছি না। তো আমি একটা কাজ করছি, কিছুক্ষণের জন্য সুজিত দাকে এখানে একটু শিবুদার কথা একদম শুনতে পাচ্ছি না। সুজিত দা ইজ মিসিং। আমি একটা কাজ করছি কিছুক্ষণের জন্য সুজিত দাকে এখানে একটু একদম শুনতে পাচ্ছি না। আমি সুনীল শিবুর ভয়েসটা এখনো ঠিকঠাক আসছে না, মাঝখানে এলো আবার চলে গেল। সুজিতকে অ্যাড করলে বোধহয় ভালো হয়। হ্যাঁ, আমি একটুক্ষণের জন্য একটু স্ট্যান্ডিং করি যতক্ষণ না শিবুর গলাটা আবার। আর প্রদীপ তো একটা খুব ভালো কথা বলেছে, প্রদীপ তো বলেছে যে গলাটা ভেজালে নাকি ওর একটুক্ষণের জন্য স্ট্যান্ডিং করি যতক্ষণ না শিবুর গলাটা আবার। আর প্রদীপ তো একটা খুব ভালো কথা বলেছে, প্রদীপ তো বলেছে যে গলাটা ভেজালে নাকি ওর। সেটা শুনেছি, শিবুদার গলা ভেজাতে গেল, ভিজিয়ে আসুক। আচ্ছা, আমি একটা কথা বলি তার মধ্যে। কলকাতার বাজারে একটা ধারণা প্রচলিত আছে যে সাহেব ঘরনা আর ক্ল্যারিয়নের কালচার ছিল বাঙালি ঘরনা। তো এটা নিয়ে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে আমার দীর্ঘদিনের ওখানে কাজের অভিজ্ঞতায় আমি যা দেখেছি তাতে আমার মনে হয়েছে যে সুভাষ ঘোষাল মানুষ হিসাবে যেরকম ছিলেন এবং তিনি এই 30 বন্ডেল রোডের অফিসটাকে যেভাবে তৈরি করেছিলেন কলকাতায়, তাতে ওনার যা পার্সোনা সেটারই বোধহয় প্রতিফলন ছিল আমাদের HTA 30 বন্ডেল রোডের কালচারে। মিস্টার ঘোষাল ছিলেন নিখুঁত সাহেবিয়ানায় মোড়া আদ্যন্ত বাঙালি ভদ্রলোক। আদ্যন্ত আবার একটু কঠিন কথা হয়ে গেল, এটার মানে হচ্ছে আদি থেকে অন্ত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত উনি একজন বাঙালি এবং সেইটে ওনার যে ওনার যে পার্সোনাটা, আমাদের সংস্কৃতিটা হয়তো HTA এর ওই রকমই ছিল। দু চারটে উদাহরণ দিলে হয়তো সেটা আরো ভালো করে বোঝা যাবে। আমার প্রথমে যার কথা মনে আসছে
তিনি হচ্ছেন কার্তিক কুমার কর। কার্তিক আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে সিনিয়র অ্যাকাউন্টেন্ট ছিলেন। হ্যাঁ, যখনই যে কেউ অফিস থেকে রিটায়ার করতো, কারু জন্মদিন, কারু অন্যান্য সব অনুষ্ঠানে কার্তিক সবার জন্য কবিতা লিখতেন, একটা মানপত্র লিখতেন, লিখে সেটা তিনি তাদের দিতেন। এবং এটা একটা অদ্ভুত একটা ব্যাপার ছিল, ওনার মধ্যে একটা অদ্ভুত সৃজনী ক্ষমতা ছিল এটা নিয়ে। আমার কাছে দু একটা এর উদাহরণ রয়েছে, যেমন আমাদের মিডিয়া শিবুদা আপনার ইয়েটা মিউট করা আছে। আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের মৃণাল চক্রবর্তী, মৃণাল যখন রিটায়ার করেন 2003 সালে, তখন কার্তিক লিখেছিলেন, বিজ্ঞাপনের ভাষায় তোমার রিলিজ অর্ডার নম্বর 00306, তারিখ 31/01/2003, কিন্তু মেটেরিয়াল কি থাকবে, কতটা স্পেস কভার করবে, প্রিমিয়াম কিছু লাগবে কিনা, এসব জানা নেই, কারণ এ তো বিপণন নয়, এ হলো বিয়োজন। এখন এই যে একটা ওনার মধ্যে একটা একটা উইট ছিল, যেভাবে উনি এগুলো লিখতেন, হ্যাঁ, এটা সত্যিই অনবদ্য, এবং এটা আমাদের সেই সংস্কৃতিরই পরিচয়। আমাদের রিক্রিয়েশন ক্লাব ছিল, আমরা সেই রিক্রিয়েশন ক্লাব থেকেও অনেক সময় অনেক অনুষ্ঠান করতাম। তার মধ্যে আমার মনে পড়ছে 2090 সালের একটি অনুষ্ঠানের কথা। শিবুরও নিশ্চয়ই হয়তো, শিবু তো 2090 সালে এসে গেছো, শিবুরও নিশ্চয়ই মনে পড়বে। এবং কার্তিক কুমার কার অলরেডি আমাদের অনুষ্ঠানটা দেখছেন। হ্যাঁ, আচ্ছা, আমি বলি যে 2000 না, 1990-তে আমরা শুনলাম যে অফিস রেনোভেট হবে। তার মানে আমাদের একতলায় যে মস্ত বড় হল ছিল, সে হল ঘরটা সেরকম থাকবে না, নতুন করে ডিজাইন করে তৈরি হবে। তো সে বছর রিক্রিয়েশন ক্লাবের ফাংশন হয়েছিল ওই হলে, তক্তপোষ দিয়ে স্টেজ বেঁধে, এবং সেখানে আমার এখনো মনে আছে, সেখানে আমরা একটা রবীন্দ্রনাথের হাস্য কৌতুকের একটা নাটক করেছিলাম, 51বর্তী পরিবার। তাতে কারা কারা অভিনয় করেছিল সবগুলো নাম মনে পড়ছে না। রোহিত ছিল, রোহিত হরি, কৌশিক রায়ও বোধহয় সেই সময় ছিল, কৌশিক হয়তো ছিল, অরিন্দম মিত্র ছিল, রঙ্গন ছিল, রঙ্গন চক্রবর্তী, আমি আর চন্দনা, আমার মিডিয়া প্ল্যানার, আমরা দুজন ছিলাম, এবং সে খুব মজা হয়েছিল। তাছাড়া অন্য গান বাজনা ইত্যাদি তো ছিলই। সেবার মনে আছে আমরা ভাবলাম যে আমাদের যারা আর্টিস্ট আছেন তারা কেন বেশি কিছু তে অংশগ্রহণ করেন না, তাদের জন্য আমরা একটু চিন্তা করি। শান্তনুদা ছিলেন আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্টে, খুব ভালো গান গাইতেন, রবীন্দ্রসঙ্গীত দারুণ গাইতেন। হ্যাঁ, তো সেবার স্টেজের ওপর এবং স্টেজের পাশে গোটা 6 বড় বড় ইজেল খাড়া করে দেওয়া হয়েছিল, এবং যেসব আর্টিস্টরা সেখানে অংশ নিতে চেয়েছিলেন তারা সবাই শান্তনুদার গানের সঙ্গে ছবি এঁকেছিলেন, মানে সেই গানটার প্রতিফলন আর কি। শান্তনুদা গেয়েছিলেন সেই প্রাঙ্গণে মোর শিরিষ শাখায়। হ্যাঁ, সে এক দারুণ ব্যাপার হয়েছিল। তো এরকম আমরা অনেক কিছু আমাদের হতো বা হয়েছিল, যেগুলো দেখলে বোঝা যাবে যে যেটা আমি এক্ষুনি বলছিলাম, যে একটা সাহেবিয়ানায় মোড়া একটা বাঙালি প্রাণ, হ্যাঁ, সেটাই ছিল আমাদের সংস্কৃতি বা কালচার। শিবু আবার হারিয়ে গেল। এবার তাহলে একটা অন্য প্রসঙ্গে চলে আসি আমি, সেটা হচ্ছে আমাদের এইচটিএ বিভিন্ন ম্যানেজাররা, তারা যখন রিটায়ার করতেন, রিটায়ার না, তারা যখন চলে যেতেন, তখন তাদের যে ফেয়ারওয়েল হতো, রিটায়ার করার সময় ফেয়ারওয়েলটা খালি মিস্টার ঘোষালেরই হয়েছিল। আমি 1988-এ এইচটিএ এর মিডিয়া ডিপার্টমেন্টে জয়েন করি, এবং তখন ম্যানেজার ছিলেন আশিস মিত্র। আমি জয়েন করার কিছুদিনের মধ্যেই ম্যানেজমেন্টের সঙ্গে কিছু মনোমালিন্য হয়ে আশিস ছেড়ে দেন, এবং আশিসের ফেয়ারওয়েলে সেটা হয়েছিল আমার মনে পড়ে কৌশিক রায়ের বাড়িতে, গলফ ক্লাব রোডে। হ্যাঁ,
খুব হুজ্জুতি হয়েছিল। সব অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আর ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা মিলে একটা ভিডিও বানিয়েছিল। হ্যাঁ, আমি সেই ভিডিওটা অবশ্য তখন অতটা উপভোগ করতে পারিনি, কারণ আমি সবে ঢুকেছি এবং মানে লোকজনের মধ্যে যে বিভিন্ন যে মানে তাদের মধ্যে যে বিভিন্ন আন্ডার কারেন্ট ছিল বা তাদের সম্পর্কের যে নানা ধরন ছিল, সেগুলো আমি তখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। কিন্তু আমার মনে আছে খুব মজা হয়েছিল সেই ফেয়ারওয়েলে। তারপরে আশিস মিত্রের পরে ম্যানেজার হয়ে এলেন সুনীল গুপ্ত। না, এখানে একটা কথা বলা ভালো যে 70 থেকে 80 দশকে বাম জমানার আমলে যখন আস্তে আস্তে অনেক কর্পোরেট সংস্থা কলকাতা থেকে পাত্তারি গুটিয়ে চলে যান, তখন সেই সঙ্গে সঙ্গে এইচটিএ কলকাতার ব্যবসাও অনেক কমে আসে। একটা সময় ছিল যখন এইচটিএ কলকাতায় সবচেয়ে বেশি ব্যবসা দিত আমাদের সংস্থাকে। হ্যাঁ, কিন্তু সেই সময় দেখা যায় যে এইচটিএ কলকাতায় কিছু বড় ক্লায়েন্ট তখনও থেকে গিয়েছিল এবং তাদের ম্যানেজ করাটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। কিন্তু টাকা পয়সার দিক থেকে এইচটিএ কলকাতা অফিসের গুরুত্ব অনেক কমে যায় এবং ফলে এই কলকাতা অফিসটা হয়ে ওঠে মানে ভবিষ্যৎ লিডারশিপ তৈরি করার একটা ব্রিডিং গ্রাউন্ড। নতুন নতুন সবাই ম্যানেজার হিসেবে প্রমোশন পেয়ে প্রথম কলকাতা অফিসে আসতেন ম্যানেজারি করতে। সুনীল গুপ্ত হচ্ছেন তাদেরই একজন। হ্যাঁ, তার আগে আশিস মিত্র তার আগে ব্যাঙ্গালোর অফিসের ম্যানেজার ছিলেন। তো সুনীল হচ্ছে প্রথম যে প্রমোশন পেয়ে কলকাতা অফিসের ম্যানেজারি করতে এলো। সুনীলের গল্প, সে আরো অন্য জিনিস আছে। সুনীল কাজকর্ম খুবই ভালো বুঝতেন। অনেক কিছু সেই সময় এইচটি এর নানা ধরনের ভালো ভালো ক্যাম্পেইন ইত্যাদি হয়েছিল সুনীল যখন ছিলেন। কিন্তু সুনীলের আবার খুব খেলা অন্তঃপ্রাণ ছিল এবং সুনীল সব অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের ছেলেদের সে তাদের অফিসে হাজিরা দেওয়ার মতো ক্রিকেট মাঠে হাজিরা দিতে হতো এবং দেরি হলে সুনীল তাদের খুবই বকাবকি করতেন। যাই হোক, সেই সুনীল গুপ্তর ফেয়ারওয়েল হয়েছিল। আমাদের কাছে তখন ছিলেন সমীর গঙ্গাহর এখন মস্ত বড় জায়গায় চলে গেছে। হ্যাঁ, সমীর গঙ্গাহরের বাবা চাকরি করতেন পোর্টল্যান্ড পার্কে। তাদের একটা বিশাল বাড়ি ছিল এবং তার সঙ্গে একটা লন ছিল। সেই পোর্টল্যান্ড পার্কের সেই লনে স্টেজ করে সুনীল গুপ্তর ফেয়ারওয়েল হয়েছিল। সুনীল গুপ্ত কলকাতায় কিছুদিন কাটিয়ে ফিরে যাচ্ছিলেন 1992-তে, কিন্তু তিনি কোনোদিন রিক্সা চলেননি কলকাতায়। তো তখন এই প্রদীপ্ত এবং আরো কয়েকজন যারা ছিল তারা ঠিক করলো যে সুনীলকে রিক্সা চড়াতে হবে। তো একটা সাইকেল রিক্সা বেলুন কাগজ এসব দিয়ে সাজিয়ে সেটা করে সুনীল আর সুনীলের স্ত্রীকে ওই পোর্টল্যান্ড পার্কের মানে তাদের কিন্তু বাইরের রাস্তায় তাদের গাড়ি থামিয়ে তাদের নামিয়ে তাদের ওই রিক্সায় উঠিয়ে ওরা নিয়ে এসেছিল। হ্যাঁ, তারপরে সেখানে একটা নাটক হয়েছিল। সেটার মোটামুটি নামই ছিল বোধহয় টুইট। সুনীল গুপ্ত একটু কথায় কথায় টুইট বলতেন, ইজ এ টুইট, এরকম কথা একটা মুখের লব্জ ছিল। তো সেই নাটকটা নিজেরা স্ক্রিপ্ট লিখে ওরা সবাই করেছিল এবং তাতে জুনিয়ররা সকলেই সিনিয়রদের যা ইডিওসিনক্রাসিস ইত্যাদি আছে সব নিয়ে তাদের মানে রীতিমতো ভেঙিয়ে সেই নাটকটা হয়েছিল। এটাই ছিল মজা। মানে তখনকার জুনিয়ররা সকলে কালচারটা ছিল, সেটা টলারেন্স লেভেলটা এমন জায়গায় ছিল নিয়ে তাদের মানে রীতিমতো সেই কালচারাল হ্যাঁ হ্যালো আমাদের টলারেন্স লেভেলটা এমন জায়গায় ছিল যে এই নাটকটা সেভাবে নিতে কারুর কোনো অসুবিধা হয়নি। যাই হোক, সে ফেয়ারওয়েলেও দারুণ হইচই হয়েছিল। তারপরে আসি কমল ওবেরয়ের ফেয়ারওয়েলে। কমল ওবেরয়ের ফেয়ারওয়েল 1999-এ হয়েছিল যতদূর মনে পড়ে। সেটা আবার আমাদের মালিনী গুহর একটা খালি ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটে কমল ওবেরয়ের ফেয়ারওয়েল হয়েছিল এবং সেখানে ঠিক হলো যে কমল ওবেরয় যেরকম লোক তার সঙ্গে মানিয়ে একটা ওয়েস্টার্ন থিমের উপর সেদিনের পার্টি হবে এবং সেইখানে
ওয়েস্টার্ন থিমে হয়েছিল বলে সেই ফ্ল্যাটটার পুরো ডেকোরেশন ছিল সেই রকম, এবং ঢোকার পর রাস্তায় লেখা ছিল সামনের গেটের বাইরে এল বন্ডেলো, এবং আমরা সবাই ওয়েস্টার্ন ড্রেসে সেজে সেদিন পার্টি করতে গিয়েছিলাম, রীতিমতো ফ্যান্সি ডে স্ক্রাম পার্টি। এবং সেটাও দুর্ধর্ষ পার্টি হয়েছিল। শিবু এসে গেছে এবার, এর পরের ম্যানেজার তরুণ গুপ্ত ফেয়ারওয়েল স্টিমার পার্টি। শিবু তুমি বলো। হ্যাঁ, তরুণ গুপ্ত স্টিমার পার্টিতে সেটাতে হচ্ছে কার্টন কিটো ছিল। সেটা কার্টন কিটোটা মনে পড়ে? প্যাম ক্রে যারা সব আক্সিডে অভিনয় করতো, এই গান গান বাজনা করতো, সেই কার্টন কিটো ওয়াজ দেয়ার। তার ভেতরে সেই কার্টন কিটো, আর তারপরে আমি মদকে আমি ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে চেয়েছিলাম। এটা অনেকেই অ্যালাউ করেনি, ফাইনালি আমাকে বেঁধে রাখলো। আমি বলেছিলাম ঝাঁপ দেবো, তো সেটা হয়ে উঠলো না। সুনীল গুপ্তা নিজেও বোধহয় নিচে ছিল, সে কখনো দেখিনি। দ্যাট ওয়াজ রিয়েলি হিলেরিয়াস পার্টি। আর ও সুনীল গুপ্তা নিজে ম্যানেজার, ম্যানেজার ছিল, লেফট ব্রেন রাইট ব্রেন, তার সাংঘাতিক শাসনিক ক্ষমতা ছিল। আমার মনে আছে আমি ক্যাম্পেইন প্রেজেন্ট করতাম, 6টা-7টা ক্যাম্পেইন প্রেজেন্ট করা হচ্ছে 5-6 জনে, ও সুন্দর চোখ বন্ধ করে। তারপরে তো শিবুর থার্ড ক্যাম্পেইনের সেকেন্ড একটা গন্ডগোল লাগছে, রুমালি ক্যাম্পেইনের একটা ফাইন, এটা চেঞ্জ করা উচিত। He remember each and every campaign, সেটা তার একটা ক্ষমতা। আর প্রেজেন্টেশন চৌকস, ইতিহাস ভালোবাসতো, ইংরেজি খুব ভালোবাসতো, আর নিজেও নাটকের ভালোবাসতেন। একটা কথা বলতে পারি, আমাদের বন্ডেল কথা বলে। হ্যালো হ্যালো, ছাতের কথা বলেছো? হ্যালো, হ্যালো, হ্যালো শিবু। হ্যাঁ, আমি হার্ড, ইউ ক্যারি অন, শোনা যাচ্ছে না। হচ্ছে না। প্রদীপ তো এক্ষুনি কমেন্টে সুসেন সাহার কথা লিখলো। আমি যখন 88-এ জয়েন করি, সুসেন তখন মিডিয়া ডিরেক্টর, মিডিয়া ডিপার্টমেন্টের হেড। নাও সুসেনের কাছ থেকে আমি অনেক শিখেছি, খুব জানতেন, সব বিষয়ে একটা সাংঘাতিক দখল ছিল। আমি সুসেনের সঙ্গে ছোটবেলায় ক্ল্যারিয়নও যা কাজ করেছিলাম, সেই জন্য পরে ফিরে এসে এইচটিএতে সুসেনের সঙ্গে মানিয়ে নিতে আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু সুসেন সাহা খুব কড়া মেজাজের লোক ছিলেন। হ্যাঁ, খুব বকাঝকা করতেন। অ্যাকাউন্ট এক্সিকিউটিভদের ব্রিফে যদি কোনো গন্ডগোল থাকতো, তাদের একেবারে তুলোধনা করে ছেড়ে দিতেন। হ্যাঁ, এবং ডিপার্টমেন্টের সবাই খুব ওনার ভয় ভয়ে চলতো। পারতপক্ষে ওনার ধারে কাছে না পারলে কেউ ঘেঁষতো না। এখন সুসেন 1990-তে রিটায়ার করলেন। এখন আমাদের এইচটি এর যেটা ধরন ছিল, যে কেউ যদি রিটায়ার করেন তখন তার ডিপার্টমেন্টে তার যে নেক্সট পার্সন, যে হয়তো তার কাছ থেকে টেক ওভার করছে, তাকে সেদিন অনুষ্ঠানে কিছু বক্তব্য রাখতে হবে। সুসেনের যেদিন ফেয়ারওয়েল পার্টি, এই প্রদীপ তো আরো 2-4 জন, তারা ওপর থেকে সব নেমে এসে, মিডিয়া ডিপার্টমেন্ট একতলায় ছিল, ওরা দোতলায় বসতো, তারা উপর থেকে নেমে এসে আমাকে রীতিমতো শাসিয়ে গেল। বললো উনি তো চলে যাচ্ছেন, তুমি তো থাকবে, ভালো ভালো কথা যদি বেশি বলেছো আজকের অনুষ্ঠানে, তাহলে পরে তোমারই মুশকিল হবে। আমি খুব বিপদে পড়েছিলাম, কি বলবো। হ্যাঁ, ওনার প্রতি আমার, ওনার কাছ থেকে যা শিখেছি,
যা জেনেছি তার জন্য আমার ওনার প্রতি একটা শ্রদ্ধা ছিল, কিন্তু আবার সমস্যাটাও বুঝলাম। তো সেদিন অনেক বুদ্ধি খাটিয়ে আমি একটা ওয়াইল্ড ওয়েস্টের সঙ্গে একটা তুলনা করেছিলাম। ওনাকে আমি বলেছিলাম যে ওয়াইল্ড ওয়েস্টে যেরকম প্রায়োনিয়াররা যারা প্রথম গিয়েছিল তাদের সার্কামস্টান্সের জন্য তাদের খুব কঠিন হতে হয়েছিল, শক্ত হতে হয়েছিল। হ্যাঁ, সুসেন সাহাও সেরকম, কারণ মিডিয়া প্ল্যানিং জিনিসটা সুসেন এবং আরো দু একজন বম্বের দিকে ছিলেন, হ্যাঁ, তারাই এটাকে প্রথম নিয়ে আসেন ভারতের বিজ্ঞাপন জগতে। এবং সেটা করতে গিয়ে তাদের প্রচুর এই ধরনের পায়োনিয়ারিং কাজ করতে হয়েছিল, এবং তার জন্য তারা অনেক সময় হয়তো লোককে তাদের বুঝতে ভুল করেছে, ইত্যাদি ইত্যাদি। এই করে কোনো মতে পার পেয়ে সেদিন বেরিয়ে গিয়েছিলাম। শিবু, তোমার মাইক কাজ করছে? জানি না তোমরা হ্যালো শুনতে শিবু। পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? শিবু, কাজ করছে না, নট ওয়ার্কিং, নট ওয়ার্কিং। শিবুর মাইক বা ভিডিও কোনোটাই মনে হচ্ছে কাজ করছে না। মাইকটা তো দেখছি মিউট করা রয়েছে। আমিও এক্ষুনি ইচ্ছে করে হ্যালো দেখলাম শিবু। কি হচ্ছে, হচ্ছে না। মাইক ইজ নট মিউটেড, নট ওয়ার্কিং। শিবুদার কথা কিন্তু শোনা যাচ্ছে পরিষ্কার, মানে একটু কেটে কেটে যাচ্ছে কিন্তু শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলছি শিবুদার কথা কিন্তু শোনা যাচ্ছে, মানে খুব একটা অসুবিধা হচ্ছে না, শুধু ভিডিওটা মানে ফ্রিজ করে আছে। ও চলে গেছে তো। হ্যালো, তুমি ক্যারি অন, না? আমি চালিয়ে যাব? আচ্ছা চালিয়ে যাই। হ্যাঁ চালিয়ে যাও। আচ্ছা, এরপরে এই যে সংস্কৃতির কথা বলছিলাম সেটা সূত্র ধরেই আসি আমাদের বড়াখানায়। হ্যাঁ এইচটি এর এটা অনেক দিনের ট্র্যাডিশন। আমাদের ছাতে একটা শামিয়ানা টাঙিয়ে, এটা প্রথম আরম্ভ হয় যখন তখন এটা ক্রিসমাসের সময় হতো, সেজন্য এটার নাম বোধহয় হয়ে গিয়েছিল বড়াখানা। ক্রিসমাসের আগের দিন হতো বা তারপরে নববর্ষের আগের দিনও হতো কখনো কখনো। এবং এই যে বড়াখানা, এই বড়াখানায় আমরা সমস্ত ক্লায়েন্টদের, আমাদের সমস্ত সাপ্লায়ারদের, আমাদের চেনা কলকাতার মিডিয়ার সমস্ত লোকজনদের সবাইকে নেমন্তন্ন করতাম। হ্যাঁ, তাতে মনে হতো যে এটা একটা দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, এবং সেদিন সবাই আসতেন, সবাই এসে তারা সেই একসঙ্গে খাওয়া দাওয়া করতেন, এবং সেখান থেকে সেখানে সিনিয়র থেকে জুনিয়র বিভিন্ন অফিসের বহু লোক সেখানে আসতেন। এটা একটা এইচটি এর ট্র্যাডিশন ছিল, এবং এই ট্র্যাডিশনটা অবশ্য পরে এক সময় গিয়ে এটা বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে। হ্যাঁ হ্যাঁ, আইএমআরবিও আসতো, আইএমআরবিও আসতো, সবাই মিলে একসঙ্গে সেটা হতো। হ্যাঁ, ঠিক আছে। আমার মনে হয় যেদিন লাস্ট আমরা বিল্ডিং ছেড়ে যাই সেটা এত রোমান্টিক হয়েছিল। এটা যেদিন ছেড়ে যাই, এই যে পাড়ার কথা বলছি, আমি খালি ভাবছি পাড়া আমাদের এত ভালো আতিথ্য দিয়েছে, পাড়ার জন্য আমরা কি করলাম, করতে পারি। এই লাস্ট দিনে পাড়ার লোকেরা সন্ধ্যের সঙ্গে হোলফিস খেয়ে দিয়ে গেল, মাথায় হেঁটে গেল, আমরা করতে পারলাম না। এটা আমার এখন মনে পড়ে লাস্ট দিনে। আমার কথা কি শোনা গেল? হ্যাঁ, হ্যালো, বড়াখানা ছাড়াও আমরা ওই ছাতে বিশ্বকর্মা পুজোর পরে সেবারও, তখন হয়তো অত ভালো শামিয়ানা টামিয়ানা হতো না,
কিন্তু মোটামুটি একটা হ্যাঁ। ত্রিপল টাঙিয়ে বিশ্বকর্মা পুজোর পরের দিন দুপুরে খিচুড়ি ভোগ খাওয়া হতো। সেটাও একটা প্রচন্ড আনন্দের ব্যাপার ছিল, সেটা অফিসেরই সবাই মিলে হতো। তো এটা ওই জানি না। ছাতের আমাদের অনেক ঐতিহ্য আছে। শিবু এর মধ্যে ফেসবুকে ছাতের বিষয়ে অনেক কিছু লিখেছে। এটা শিবু বললেই হ্যাঁ। ভালো হতো, কারণ শিবু দোতলায় কাজ করতো বলে ছাদের ঘটনাবলীর সঙ্গে শিবুর আর একটু বেশি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমরা একতলায় কাজ করতাম, কাজে ছাদে সবসময় কি ঘটছে সেটা আমরা সবসময় জানতে পারতাম না সময় মতো, পরে শুনতাম। শিবু, ও সাথে সাথে মিলন বিরহ দুটোই হতো। একই দিন ভালোটা, একই দিনে ভাঙন, একই দিনে আবার নীল, সব সাথে হতো। আচ্ছা, সাথে কোনো কোনো জায়গায় আমরা সন্ধ্যেবেলা কেউ কেউ গাঁজা খেতাম, কেউ কেউ আরেকটা কোনো রাম খেতাম। এই সবই হতো। দিনের বেলায় সব কিছু বোঝা যেত না, সন্ধ্যেবেলা তত রকম সব হতো। ছাত্রীরা এলাকার বটে। ওরা তো বন্ডেল কৃষ্ণ বন্ডেলের একবারে প্রাণ কেন্দ্র। না থাকলে কিছুই হতো না। আমাদের মনে আছে যে মিল্ক স্কেটের সময় গুগলি যেটা ইনভেন্টেড হলো, গুগলি একটা চোখ মারা একটা ক্রিকেট বল, সেটা শর্মি অমিত মিলে সিঁড়িতে বসে বসে ভাবলো। মানে অনেক কিছু হচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে কি? আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে শিবু, তবে ভলিউমটা এখনো একটু লো। ওইটা ম্যাক্সিমাম। শিবু তোমার মাইক্রোফোনটা পাল্টাতে হবে। আচ্ছা, আমি দুটো জিনিস এর মধ্যে ঢুকতে পারি, একটু মানে একটু এন্ট্রি নিতে পারি? নিশ্চয়ই 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 এসো। আচ্ছা, আমি এন্ট্রিটা নিচ্ছি। আমার দুটো জিনিস জানার আছে। একটা তো হচ্ছে প্রদীপ্ত তো সেই বিয়ে বাড়ির স্টাইলের গলদা চিংড়ির কথা বলছে, হ্যাঁ, যেটা নাকি একদম মিস্টার ঘোষালের ফেয়ারওয়েলে তৈরি হয়েছিল। আর আমাকে অভিজিৎ দা মানে আর্ট ডিরেক্টর অভিজিৎ মিত্র বলেছিল যে মিস্টার ঘোষাল যখন অফিসিয়ালি এত বছর পরে টমসন, ওনার ভাষায় টমসন, আই এম এ টমসন, উনি যখন টমসন ছেড়ে চলে যাচ্ছিলেন তখন নাকি একটা একটা প্যারেডের মতো ব্যাপার হয়েছিল। সেখানে নাকি ফ্ল্যাগ ট্যাগ টাঙিয়ে টাঙিয়ে মানে হি ওয়াজ গিভেন এ গার্ড অফ অনার সর্ট অফ এ থিং, ওই 30 নম্বর বন্ডেল রোডে। এইটার সম্বন্ধে তোমরা কেউ ছিলে ওই সময় কিনা আমি জানি না, না আমরা তবে ছিলাম না। আমি তো প্রথমেই যখন ইন্দ্রজিতের লেখাটা পড়লাম তখন আমি বললাম যে 86-এ আমি বা শিবু কেউ ছিলাম না। কেউ ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন, ওই বিল্ডিং এ যেহেতু ওটা সওয়ালেসের বিল্ডিং ছিল, সেহেতু ওখানে নাকি তোমাদের আপিস ছাড়া সওয়ালেসের একটা এক্সাইজের গোডাউন ছিল, কেমন? হ্যাঁ এবং একদিন নাকি ছিল, এবং একদিন নাকি কোনো একদিন এক্সাইজের লোকেরা এসে ওরা কি সব মানে গন্ডগোল পেয়ে ওই এক্সাইজের তালা ভেঙে মানে ওই গোডাউনের তালা ভেঙে সব বোতলগুলো, মদের বোতল, সওয়ালেসের সব মদের বোতল নাকি ওরা আছড়ে ভেঙে ফেলেছিল। তোমরা নাকি মানে যারা ছিলে, আমি জানি না তোমরা দুজনে ছিলে কিনা, প্রদীপ্ত হয়তো বলতে পারবে, তোমরা নাকি হাঁ করে দাঁড়িয়ে দেখছিলে যে সব ভালো ভালো মদ মানে রাস্তা দিয়ে গড়িয়ে চলে যাচ্ছে, এরকম এটা কি তোমরা জানো? হ্যাঁ, এটা একটা ঘটনা। এবং সেখানে এমনও শোনা গেছিল যে কেউ এক্সাইজ অফিসারদের হাতে পায়ে ধরাধরি করেছিল যে স্যার সব ভেঙে না ফেলে দু চারটে আমাদের দিয়ে দিন। সেটাও শুনেছিলাম। তবে ওখান থেকে বিক্রিও হতো আর রেগুলার সাপ্লাই আসতো অফিসে সন্ধ্যাবেলা। আচ্ছা, মানে আরেকটা প্রশ্ন, মানে এই প্রশ্নগুলো কারণ আমি কোনোদিন টমসন কোম্পানিতে চাকরি করিনি, তবে আমি থাকতাম কোনো সময় মানে সেই মানে সিনিয়র স্কুল অবস্থায় থাকতাম 80 নম্বর বন্ডেল রোডে, আর তারপর থাকতাম পাম অ্যাভিনিউতে। কাজী ওই ক্রিশ্চিয়ান পাড়া যেটা আমাদের 30 নম্বর বন্ডেল রোড, সেটা ছিল ওখানে ক্রিকেট খেলার। কিন্তু এখানে একটা ব্যাপার ছিল যে তোমাদের ওখান থেকে ক্ল্যারিয়নের একটা সুবিধা ছিল যে আমরা তো পুরো মানে খাবারের দোকানের ওপরেই আমাদের আপিস, মানে নিচে রাজ গুড ফুড, তারপর পার্ক স্ট্রিট, তো ছেড়ে দাও। কিন্তু তোমাদের ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি ছিল? একমাত্র কি মুখার্জি সুইটস বালিগঞ্জ প্লেসের?
মুখার্জি সুইটস ছিল, সেটা থেকে সাধারণত অর্ডার যেত ওই বিভিন্ন অনুষ্ঠানের সময়, এবং সেখানে ফেমাস ফিশ ফ্রাইয়ের সঙ্গে কিছু মিষ্টি ইত্যাদি বাক্সে পড়ে আসতো। সেটা একটা খুব ট্র্যাডিশনাল Correct. ব্যাপার ছিল। হ্যাঁ, কিন্তু মুখার্জি সুইটস এর খাবার ছাড়াও ওখানে অনেক জায়গায় অনেক কিছু অর্ডার দেওয়ার ব্যবস্থা ছিল, মানে অনেকে ঘরের থেকে সাপ্লাই করতেন, সেই ধরনের খাবারও আসতো। এক এক সময় এক একটা মানে সময় গেছে যখন ওরকম কেউ একজন এসে লাঞ্চ আওয়ারে তিনি মানে খাবার দাবার বিক্রি করেছেন ইত্যাদি। একটা ক্যান্টিনের খাবারেরও ব্যবস্থা ছিল, একটা ক্যান্টিন ছিল, সেখানে বসে খাওয়ার জায়গা ছিল না, কিন্তু রান্না হতো, এবং যারা সেখান থেকে ভাত ডাল মাছের ঝোল খেতে চান তাদের একটা ব্যবস্থা হতো, কাজে সেটাও ছিল। কাজে এই ধরনের একজন খাবারের ব্যবস্থাগুলো মহিলা ছিলেন। ছিল। শিবু, মহিলা ছিলেন, একজন মহিলা ছিলেন, তার নাম ঘামাচি মাসি। ঘামাচি মাসি তার সঙ্গে ঘামাচি ছিল। করিডোরে পুরো টিভি লাগিয়ে আমাদের 24 খাওয়াতেন, মুরগি, ভাত, ডাল, মাছ, মাংস, মুড়ি ঘন্ট, সবকিছু। She used to come every day দুপুরবেলা। আর এটা রেগুলার অফিসে এটা খাওয়াটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন। এরকম ছিল। হ্যাঁ বলো সুজিত। হ্যাঁ, আরেকটা প্রশ্ন করি। তোমাদের একটা বিখ্যাত, তোমাদের অফিসে বন্ডেল রোডে, এটা বোধহয় রামদার আমলে করা একটা বিখ্যাত জায়গা ছিল, তার নাম ছিল নাকি হি সি। হ্যাঁ, তোমরা সেই হি সি দেখেছো? আমরা গিয়ে Might be the আমি door, গিয়ে might be the প্রথম toilet. হিসি দেখেছি। আমি গিয়ে হিসি দেখেছি, দোতলায় ছিল। হ্যাঁ, হ্যাঁ, দোতলার একটা কমন টয়লেট ছিল, সেটার নাম ছিল হিসি। So, এখন হি স্ট্রোক সি, নট হিসি। আচ্ছা, যাই হোক, তারপরে যখন রেনোভেট হয় তখন অবশ্য হি আর সি আলাদা হয়ে যায়। আচ্ছা, বলো। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, তোমাদের একটা একটা জিনিস মনে করিয়ে দিই। এটা বোধহয় শিবু তখন বোধহয় উল্কাতে, বর্দি তুমি বোধহয় তখন বম্বেতে, ফর শিওর। আমি কলকাতায়। এটা হচ্ছে তোমার এই 77-78 রামদা ফিরে এসছে কলকাতায় এইচটি এর ম্যানেজার হয়ে। তখন স্টেটসম্যান কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল। সেই বিজ্ঞাপনে মানে এইচটি এর বিজ্ঞাপন, এইচটি এর লোক নেবে, তাতে এইচটি এর বিল্ডিংটার একটা অসাধারণ লাইন ইলাস্ট্রেশন ছিল, কে করেছিল জানি না, কিন্তু সেই লাইন ইলাস্ট্রেশনের বিজ্ঞাপনে যা লেখা ছিল তাতে ছিল দ্য ফলোইং পয়েন্টস আই স্টিল রিমেম্বার। ওটা আমার মনে হয় রামদা নিজেই বোধহয় ওটা চালিয়েছিল, যে আমাদের এখানে নানান রকম সুবিধা আছে, যেমনি আমাদের এখানে জেন সেট আছে। তখন এটা হচ্ছে 77-78 যখন কলকাতায় 24 ঘন্টা মানে তোমার বিদ্যুৎ থাকে না, তো ওরা বললো যে আমাদের এখানে জেনসেট আছে, এখানে কাজী ওইসব ইয়েগুলো আছে। আর লাস্টে বলেছিল একটা কথা বলে রাখা ভালো, মানে ইংরেজিতে লেখা ছিল, যে যদি তোমরা ভেবে থাকো যেখানে সব মানে অদ্ভুত রকমের মাইনে দেয়া হয়, তাহলে জেনে রাখো এটা ভুল জেনেছো। আমরা ঠিক মাইনে দিই, কিন্তু আমরা সব অদ্ভুত রকম সব মাইনে দিই না। এইটাও কিন্তু লেখা ছিল। আর তারপরেই ছিল ওই 30 বন্ডেল রোড, ক্যালকাটা 70019। যাই হোক, এই বিজ্ঞাপনটা কিন্তু এটা আমার মনে হয় একটা কালেক্টার্স আইটেম। পরে দেখেছি, পরে আমি এইচটিএ তে কাজ করার সময় এই বিজ্ঞাপনটা আমি রেকর্ডের মধ্যে দেখেছি, কিন্তু বিজ্ঞাপনটা যখন বেরিয়েছিল তখন সেই সময় আমি তো কলকাতায় ওখানে কাজ করতাম না। না, তুমি তখন বম্বেতে ছিল আর শিবু বোধহয় উল্কায়। উর্মিওয়ালা বলছে ধৃতিমানের সম্বন্ধে কথা বলতে। আমি কাজ করি, আমি ব্যক্তিগতভাবে বলছি, I don't know, I'm work with him. গল্প বলি, আমি জেডব্লিউটা বিজ্ঞাপন দেখছিলাম, they wanted a stenographer, পুরো অ্যাডটা হ্যান্ডেলে
পরীক্ষা মনে পড়ে? শোনা যাচ্ছে? হ্যাঁ মনে পড়ে। হোল থিং শর্টে লেখছিল পুরো একটা। প্রদীপ তো মিস্টার ঘোষালের ড্রাইভারের কথা লিখছে। দিলওয়ার was his chauffeur who stood by his black car and drove Mr. Ghoshal away in style the entire road up to the main road from the gully. হ্যাঁ, দিলওয়ার একটি লিজেন্ডারি ড্রাইভার ছিল। মিস্টার ঘোষাল চলে যাওয়ার পরেও সে ছিল এবং সে অন্যান্য ম্যানেজারদের ড্রাইভারি করেছিল, কিন্তু তার চোখে খুবই স্বাভাবিকভাবে কেউই মিস্টার ঘোষালের পর্যায়ে ছিলেন না, তার জন্য সে একটু মনকষ্টেও থাকতো। যাই হোক, সে খুবই ভালো ড্রাইভার ছিল। ধৃতিমানের কথা বা ক্রিয়েটিভ সংক্রান্ত কথা আমার থেকে শিবু অনেক ভালো বলতে পারবে, তাই আমি ঠিক ওটার মধ্যে যাচ্ছি না। তো শিবু না, আমিও পারবো না। কিন্তু আমি যখন এসেছি ও যখন ছেড়ে গেছে, ধৃতিমানের সঙ্গে আমি করিনি। হ্যাঁ, ধৃতিমান, নমিতা কারোর সঙ্গেই কাজ করি। ভাবায় অলিম্পিক তো এদের নিয়ে আলোচনা করার জন্য সুজিত, আমরা জানি কারা বলতে পারে, তো এদের নিয়ে আলোচনা করার জন্য বোধহয় আরেকদিন সেই সময় ওদের সঙ্গে যারা ছিল, যারা ক্রিয়েটিভে কাজ করেছে, তাদের একটু ডেকে আনা ভালো। হ্যাঁ, তাদের ডেকে আনা ভালো। আমরা তাই করব বর্দি, কারণ এই আলোচনা, এই আড্ডা তো একদিনে তো শেষ হবে না। আমাদের আরো আড্ডা মারতে হবে, কারণ এইটাই তো আমাদের বিজ্ঞাপন, এইটাই তো মানে জীবন। কাজেই আরো যারা যারা তাদের চিনতেন এবং বাইরেও যারা আছেন, কার্তিক বাবু বোধহয় কিছু বলছেন। প্রদীপ তোর পোস্টটা দেখে বললাম দিলওয়ার, কিন্তু ওর নাম ছিল বাবুচাঁদ। কার্তিকই ঠিক বলছে, ওই ড্রাইভারটির নাম ছিল বাবুচাঁদ, দিলওয়ার নয়, যে মিস্টার ঘোষালের ড্রাইভার ছিল এবং পরবর্তীকালে যে অন্য ম্যানেজারদের ড্রাইভারি করেছিল। হ্যাঁ, আচ্ছা, শিবু যখন এত আটকে যাচ্ছে, আমি তখন না হয় আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট নিয়ে একটু গপ্প করি, আরেকদিন না হয় ক্রিয়েটিভ নিয়ে আলাদা করে আড্ডা হবে, বা ক্রিয়েটিভের লোকজন, ক্রিয়েটিভের কাজকর্ম ইত্যাদি নিয়ে আলাদা করে আড্ডা হবে। হ্যাঁ, ইন্দ্রনীল আছে, সে বলছে দিলওয়ার ওয়াজ আশিসের ড্রাইভার, কিন্তু তার আগে দিলওয়ার মানে আশিসের ড্রাইভার যে ছিল আর বাবুজান যে, সে তারা দুজন আলাদা লোক, তার মানে নাম দুটোর মধ্যে আমাদের একটু কনফিউশন হয়ে যাচ্ছে। মিডিয়া ডিপার্টমেন্টের কথা একটু, মানে বেসিক্যালি ড্রাইভারকে নিয়ে টানাটানি পড়ে গেছে, কে নেবে। হ্যাঁ, না, এই ড্রাইভাররাও কিন্তু একটা ভীষণ আমাদের ওই পুরো আমাদের সবার মধ্যে, সবার সঙ্গে মিশে তারাও একটা আমাদের পরিবারের অঙ্গ ছিল, কাজে তাদের তো বাদ দিলে সবসময় চলে না আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার একটুখানি তাহলে মিডিয়ার কথা বলি। শিবু যখন একটু মুশকিলে পড়ে গেছে, আমাদের মিডিয়া ডিপার্টমেন্টে খুব হইচই হতো। মিডিয়া ডিপার্টমেন্টে আমাদের একটা নিয়ম ছিল যে কারুর যখন জন্মদিন হবে তখন আমরা সবাই একটু একটু চাঁদা দিয়ে তাকে একটা ছোটখাটো কিছু প্রেজেন্ট দিতাম, কিন্তু তার ছিল, মানে তার শর্ত ছিল যে সে ডিপার্টমেন্টের সবাইকে খাওয়াবে, এবং সেটা কিছু স্পেশাল খাবার হতে হবে যেটা চট করে পাওয়া যায় না। যেমন উদাহরণ হিসাবে বলছি, একটি ছেলে এলো, অনির্বাণ, নতুন ছেলে, সে শ্যামবাজারে থাকে, তাকে বলা হলো গোলাবাড়ির কষা মাংস আর পরোটা খাওয়া। এইরকম সব নানা রকম আবদার হতো, যে কে কোথায় থাকে সেটা বুঝে কে কি খাওয়াবে।
এসব নানা ধরনের আবদার ছিল, সেটা ছিল একটা ব্যাপার। তারপরে আমরা অনেক ক্রিয়েটিভিটির নানা ধরনের গল্প করা যেতে পারে, সেটা আরেক দিনের জন্য তোলা থাক। কিন্তু মিডিয়া ডিপার্টমেন্টেও আমরা অনেক ক্রিয়েটিভ কাজকর্ম করতাম সেই সময় দিয়ে। মানে আমি এটা বলছি যে 80-র দশক থেকেই শুরু করে আমরা তখন মিডিয়া ইনোভেশন নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেছিলাম, যেটাকে আমি অনেক সময় বলতাম 3-legged রেস। কারণ ক্রিয়েটিভ আর মিডিয়া একসঙ্গে মিলে না দৌড়ালে ওই মিডিয়া ইনোভেশন সম্ভব হতো না। আজকে যখন দেখি সবাই নানা ধরনের নতুন নতুন কথা বলেন, এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং, এনগেজমেন্ট মার্কেটিং, কনজিউমার অ্যাক্টিভেশন, অনগ্রাউন্ড অ্যাক্টিভেশন, এসব যখন নানা ধরনের কথা শুনি তখন আমার মনে হয় যে এই সমস্ত অ্যাক্টিভিটিরই বোধহয় ঠাকুরদা হচ্ছে মিডিয়া ইনোভেশন, বাবা ঠিক নয়, ঠাকুরদা। হ্যাঁ, কারণ এই ধরনের সব জিনিসগুলোই আমরা মিডিয়া ইনোভেশনের মাধ্যমে কিছু না কিছু করেছি। এবং এইচটিএ তো আইটিসির যে একটা প্রচন্ড ডিমান্ড ছিল, ওদের সব ব্র্যান্ডকে কিছু নতুন ভাবে দেখতে হবে, নতুন কিছু করে দেখাতে হবে। তার জন্য আইটিসির ব্র্যান্ড, শুধু আইটিসি বললে হবে না, বাটার ব্র্যান্ড, টাটার স্টিলের ব্র্যান্ড, সবকিছু নিয়ে আমরা এত ইনোভেটিভ ভাবনা চিন্তা করেছি যে সেটার মানে বলতে গেলে তার কোনো শেষ হবে না। কন্টেন্ট মার্কেটিং, আজকে কন্টেন্ট মার্কেটিং এর কথা হয়, কন্টেন্ট মার্কেটিং এর এক্সাম্পল হিসেবে বলতে পারি 1996 এ যখন উইলস ওয়ার্ল্ড কাপ হয় তখন আমরা একটা দুর্দান্ত কন্টেন্ট মার্কেটিং করেছিলাম। উইলস ওয়ার্ল্ড কাপে অফিসিয়াল উইলস ওয়ার্ল্ড কাপ বুকের রাইটসটা ছিল আইটিসি, তারা ওইভাবেই নেগোশিয়েট করেছিল। এখন সে বইটা কে বের করবে? তখন ঠিক হলো যে এটা মিডিয়া ইনোভেশন করে, মিডিয়ার সঙ্গে নেগোশিয়েট করে তাদের ঘাড় ভেঙে এই বইটা বার করতে হবে। তো আমরা নেগোশিয়েট করেছিলাম, তার ফলে টাইমস অফ ইন্ডিয়া বম্বে এন্ড দিল্লি এডিশন তারা উইলস ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল বুক বার করেছিল। কলকাতায় টেলিগ্রাফ উইলস ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল বুক বার করেছিল। সাউথে হিন্দু একটু মুশকিলে ফেলেছিল আমাদের, কারণ হিন্দু যখন শুনলো যে একই কন্টেন্ট কুমির ছানার মতন আমরা সব জায়গায় দেখাচ্ছি আর বিক্রি করছি, তখন তাদের একটু আপত্তি হলো। কিন্তু ঠিক আছে, আমরা ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সেই ডিলটা করেছিলাম। এবং এটা তো মানে আজকের কন্টেন্ট মার্কেটিং এর এক্সাম্পল হিসেবে একটা চূড়ান্ত উদাহরণ। তো উইলস ওয়ার্ল্ড কাপে ওই বিভিন্ন ধরনের মিডিয়ার কাজকর্ম করার জন্য তারপরে যে আমাদের অল ইন্ডিয়া মিডিয়া কনফারেন্সটা হয়, সেই কনফারেন্সে আমরা কলকাতা অফিস থেকে মিডিয়া ইনোভেশনের সবকটা প্রাইজ টাইজ পেয়ে গেলাম এবং ফার্স্ট প্রাইজও পেলাম ওভারঅল ক্যাটাগরি। এসব পেটে আমরা একটা টোটাল 25,000 টাকা আমরা ক্যাশ পেলাম। 1996 এর কথা, 25,000 টাকা তখন আজকের হিসাবে দেখতে গেলে অনেক টাকা। হ্যাঁ, তো 25,000 টাকা দিয়ে কি করা হবে? কাজ করেছিল তো খালি উইলস টিম বলে যে টিমটা ছিল ডিপার্টমেন্টের মধ্যে। কিন্তু ঠিক হলো যে না না, খালি উইলস টিম কেন, কোনো না কোনো ভাবে সবাই সাহায্য করেছে। তো আমরা সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে দুদিনের জন্য একটা স্টিমার ভাড়া করে আমরা সুন্দরবন চলে গেলাম। এবং সেই যে কি আনন্দ হয়েছিল সেসব ছবি এখনো আমার কাছে হয়তো খুঁজলে বেরোবে, আরো কারু কারুর কাছে কিছু কিছু থাকবে। হ্যাঁ, সেই হচ্ছে আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের মধ্যে আমাদের যে কমরেডাইজটা ছিল, আমাদের যে একটা একটা স্পিরিট ছিল, সেটা খুব দারুণ ছিল। হ্যাঁ, কাজের মধ্যেও নানা ধরনের ক্রিয়েটিভিটি মানে ইনোভেশন বাদ দিয়ে আমার মনে আছে সব্যসাচী একটা দারুণ কাজ করেছিল আইটিসির জন্যই বেসিক্যালি কাজটা করা। ক্ল্যারিয়ন মোটে মডেল, যেটা সেই বাইনোমিয়াল থিওরাম বেস করে সুব্রত সেনগুপ্ত বানিয়েছিলেন প্রফেসর মোটের সঙ্গে কোলাবোরেট করে, সেই ক্ল্যারিয়ন মোটে মডেল ধরে একটা সিনেমার জন্য তার একটা রিচ ফ্রিকোয়েন্সির একটা আমরা মডেল বের করেছিলাম, যেটা ক্যালকুলেট করা যায়। কারণ সিনেমা তখন আইটিসি প্রচুর পরিমাণে ব্যবহার করতো এবং সেটার কোনো আমরা কিছু তাদের হিসেব দিতে পারতাম না। এছাড়া
একটা পিওএস নিয়েও বিশাল কাজ হয়েছিল। কারণ মানে পিওএস এ বেশি পয়সা খরচা হলে সেটা আবার আমাদের ব্যবসার দিক থেকে একটু টান পড়ে যায়, এবং সেই জন্য পিওএস কতটা কার্যকরী, মানে সোজা কথায় বলতে গেলে বিটিএল মিডিয়া কতটা কার্যকরী আর এটিএল মিডিয়া কতটা কার্যকরী, তাই নিয়েও একটা বিরাট কাজ হয়েছিল। এসব অনেক ধরনের মানে ক্রিয়েটিভ কাজকর্ম, কারণ এটার জন্য কোনো কিছু মানে তৈরি নিয়ম কানুন তখন ছিল না। এগুলো আমাদের ভেবেচিন্তে খুঁজে কিভাবে করব, কোথা থেকে কি করব, এগুলো সব দেখে বার করতে হতো। এসব অনেক কিছু আমরা করেছিলাম। তার সঙ্গে অবশ্য ক্রিয়েটিভ ডিপার্টমেন্টও সমানতালে সঙ্গে সঙ্গে সবকিছু মানে আমরা যেটা ভাবনা চিন্তা করতাম সেটাকে মদত দিত। ইন্দ্রনীল বলছে first in the series on Olympics, I almost missed my own wedding. বলছে যে ও অ্যাঙ্কারিং করতে গিয়ে প্রায় ওর বিয়েটা মিস করে গিয়েছিল, বিয়েটা মিস করে গিয়েছিল। প্রদীপ তো আমার সেটার সঙ্গে এগ্রি করছে। আমার একটা হঠাৎ মজার গল্প মনে পড়ে গেল। ইন্দ্রনীলের বিয়ের পরে একটা পার্টিতে, এটা আমার ইন্দ্রনীলের স্ত্রীর সঙ্গে কথোপকথন, তো এটা সেটা কথাবার্তার মধ্যে কথা হচ্ছে, তো আমাকে মনে আছে উনি বলেছিলেন যে আমার বাবা ডাক্তার, তা আমার যখন বিয়ে ঠিক হচ্ছিল তখন আমি বলেছিলাম ডাক্তারকে বিয়ে করব না, কারণ ডাক্তারদের সময়ের কোনো ঠিক নেই, ভীষণ আনসার্টেন, যখন তখন আসে যায়, আমি ডাক্তার বিয়ে করব না, আজ যাই বিয়ে করি। তো বিয়ে হলো এমন এক লোকের সঙ্গে, অ্যাডভার্টাইজিং এক্সিকিউটিভ, তার তো দেখছি ডাক্তারের বাড়া। আমরা খুব এসেছিলাম আমার পরে পরে। দেখো আজকের এই যে আমরা মারছি, এই আড্ডাটা তো শেষ করা যাবে না, বরঞ্চ আমার মনে হয় এই আড্ডার আমাদের এটা একটু পরিধিটা একটু বাড়াতে হবে। এই যে এমনি ধরো আমরা এই স্ট্রিমইয়ার্ডের এই একটাই প্রবলেম, মানে আমরা 5 জন লোক পর্যন্ত আনতে পারি। এই প্রদীপ তো এসছে শুধু কোথা থেকে নাকি মালয়েশিয়া না ইন্দোনেশিয়া, ইন্দ্রনীল, ইন্দ্রনীল এসছে আমাদের এখান থেকে কি বলে নয়ডা থেকে, এবং সাত্তার সাহেব এসছেন ঢাকা থেকে, ওয়াজির সাত্তার সাহেব এসছেন ঢাকা থেকে, তিনি সব্যসাচী সাহেবের সঙ্গে তার কিছু কথাবার্তা চলছে। এখন এই রকম ধরনের আড্ডা কিন্তু মানে এটা কি বলবো, এই আমরা এই এনি কেস অলিসের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবার রাত 8টায় আমাদের একটা প্রোগ্রাম তো হবেই, এবং এখন যেমনি আমাদের হাতে অনেকগুলো লিস্ট আছে, দুদিন পরে যা হবার তাই হবে। সেটা হচ্ছে যে এই প্রথম লিস্টটা শেষ হয়ে গেলে তখন আবার নতুন করে কন্টেন্ট ডেভেলপ করতে হবে। তো আমি তোমাদের তো বটেই, আর সেই সঙ্গে প্রদীপ্ত আর ইন্দ্রনীল, সাবি, তোমরা যারা এখানে এসছো তাদের সবাইকে আমি মানে বুক করে রাখছি যে এর পরে নেক্সট আড্ডাগুলোতেও তোমাদের, এবং তোমরাও যদি আমাকে বলো যে কাকে কাকে আনা উচিত, তাদের আমরা তাদেরও নিয়ে আসবো। কারণ এটা তো মানে জবরদস্ত আড্ডা, এরকম প্রত্যেক শনিবার প্রত্যেক বৃহস্পতিবার যদি এরকম একটা আলোচনা হয়, মানে তার থেকে তো আর আনন্দের কিছু না। মানে এক কথায় লক্ষ্মী লাভ বলবো, এটা কোভিডের লক্ষ্মী লাভ, লক্ষ্মী লাভ। এটা কি স্পন্সর করবে? আমরা নিশ্চয়ই সেই আড্ডায় আসবো, এবং তোমরা যদি এমন ভাবে ব্যবস্থা করতে পারো, যেটা বলছো যে 5 জনের বেশি করা যায় না, তো একজন একজন করে সামনে পিছনে ঠেলে মানে 2 জন বক্তার জায়গায় তোমরা 3 জন বা 4 জন বক্তা অনায়াসে হয়তো ভাবতে পারো। তো সেটা দেখতে হবে, সেটা তোমরা কিভাবে প্ল্যান করো, কিভাবে করো। তবে এই 30 বন্ডেল রোড আমাদের বড় প্রিয় জায়গা। আমি নিজে ওখানে 17 বছর চাকরি করেছি। 17 বছরের মধ্যে অবশ্য শেষের দিকে যাকে বলে বিজ্ঞাপনের হাড়ি হেসেল ভাগ হয়ে গিয়েছিল, মানে ক্রিয়েটিভ এজেন্সি আর মিডিয়া এজেন্সি আলাদা হয়ে গিয়েছিল। পরে শেষের দিকে আমার চাকরিটা ওখানে, যদিও অফিস করতাম,
কিন্তু সেটা তখন আর HTA বা যে ওয়াল্টার থমসনের চাকরি ছিল না, সেটা তখন মাইন্ডশেয়ার বা গ্রুপ এম এর চাকরি হয়ে গিয়েছিল। কিন্তু সেটা যাই হোক, আমার যে যোগাযোগটা 30 নম্বর বন্ডেল রোডের সঙ্গে, সেটা খুবই আত্মিক। আর আরেকটা দুঃখের কথা, এই দুঃখটা আমি, শিবু, আমরা অনেকেই অনেকবার জানিয়েছি, যে যখন ঠিক হলো যে 30 বন্ডেল রোড ছেড়ে চলে যাওয়া হবে, অফিসটা ছেড়ে দেওয়া হবে, সল্ট লেকে অফিস শিফট করে যাচ্ছে, তখন আমাদের সকলের খুব ইচ্ছে ছিল যে ছাদে একটা সমাবেশ হোক, একটা ব্লাস্ট পার্টি হোক ছাদে। এবং সেটা যে করা যায়নি, সেই দুঃখটা যে আমাদের কি সাংঘাতিক দুঃখ, সেটা আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, সেই দুঃখটা আমাদের, মানে যখনই 30 নম্বর বন্ডেল রোডের কথা বলি, তখনই আমাদের মনে পড়ে যে ছাদটাকে আমরা ঠিক করে বিদায় জানাতে পারিনি, অফিসটাকে আমরা ঠিক করে বিদায় জানাতে পারিনি। এটা আমাদের একটা ভীষণ দুঃখের জায়গা। হ্যাঁ, তো আমি একজনের কাছ থেকে মানে বছর 3-4 আগে এখনকার যে JWT সেখানকার একজন ক্রিয়েটিভ ডিরেক্টরের কাছ থেকে শুনেছিলাম, সে বলছিল 30 বন্ডেল রোড নাকি খুব অপয়া জায়গা ছিল, ওখান থেকে বেরিয়ে আসার পরে নতুন করে সব বিজনেস শুরু হয় তাদের। মানে এটা কি এগ্রি করার মতো কথা, নাকি মানে বলার জন্য বলেছে এরকম একটা? আমি ঠিক মানে সংখ্যা তত্ত্ব পরিমাপে এটা জানি না, ফলে আমি এটা নিয়ে একদমই অপয়া ছিল না। তবে অপয়া যে ছিল না, এবং শিবুদা, মানে আমি যার কথা বলছি শিবুদা তাদেরকে চেনে, মানে যারা আমাকে বলেছেন শিবুদা তাদেরকে চেনে। সেদিন শিবুদার সাথে পরে অফ ক্যামেরা বলা যাবে। না না, সেটা বলতে পারো। এখন দেখলাম ওখানে বোধহয় 30 বন্ডেল রোডে বোধহয় স্কাই গার্ডেন নামে কোনো একটা হাই রাইজ বিল্ডিং হয়েছে 30 বন্ডেল। হ্যাঁ, সেটা তো হয়েছে, সেটা তো ওই সওয়ালে ওই জায়গাটা, বিল্ডিংটা ভেঙে দিয়ে পুরো জায়গা নিয়ে পিছনে একটা বাগান ছিল, অনেক জায়গা ছিল, এবং সমস্তটা নিয়ে সওয়ালেশ ওই জায়গাটা প্রমোট করেছে। এবং সেখানে ওই যে সুজিত প্রথম দিকে যে বললেন যে একজন সুজিতকে জানিয়েছে যে ওটা এখন আমার বর্তমান ঠিকানা, কাজে ওটা শুধু তার নয়, অনেকেরই বর্তমান ঠিকানা। হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে সব ঘটনা, সবকিছু বলে সারা করা গেল না। হ্যাঁ শিবু বলো। বাস্তু শত্রু সুজিত যেটা বলছে আমরা আবার আলোচনা করব এর মধ্যে। কারোর যদি কোনো আরো প্রশ্ন থাকে তাহলে সেটা আমরা দেখতে পারি। আজকে পুরো আলোচনা সভাটা শেষ করার আগে কারোর কি কোনো প্রশ্ন আছে একবার জিজ্ঞেস করে দেখো। ইন্দ্রনীল গুপ্ত জিজ্ঞেস করছেন ছবি পোস্ট করা যায় এখানে? হ্যাঁ, ছবি পোস্ট করা যায়, কিন্তু তার জন্য মানে ছবিগুলো আগে থেকে মানে কালেক্ট করে রাখতে হয়, পরে সুবিধা মতো আড্ডার ফাঁকে ফাঁকে দেওয়া যায়। শিবুদা পুরো আউট হয়ে গেছে, শিবুদার মানে কানেকশন খুব উইক, কানেকশন। তাহলে আজকে আমরা এইখানেই, হ্যাঁ একদম। প্রদীপ্ত দা বোধহয় কিছু একটা বলছে। Next time I will tell you the story about Mr. Ghoshal's letter to my kaka. He was in charge of 30 Bondel Road from Shawales. আচ্ছা, সেটা তো খুব ইন্টারেস্টিং ব্যাপার হবে। একদম একদম। ইনফ্যাক্ট এই আজকে এই আলোচনা চক্রের জন্য আমি কার্তিকের কাছে তার লেখার দু একটা মানে স্যাম্পল চেয়েছিলাম, এবং সেই স্যাম্পল গুলো পাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমাদের যে গ্রুপ তৈরি হয়েছে বন্ডেল গেট বলে বা বন্ডেল রোড রিভিজিটেড বলে, হ্যাঁ, সেই গ্রুপের আমাদের বোধহয় একটা আর্কাইভ করা উচিত। এবং আর্কাইভ মানে এটা বিজ্ঞাপনের আর্কাইভ নয়, যদি বিজ্ঞাপনের আর্কাইভ করতে হয় সেটাকে আলাদাভাবে ভাবতে হবে।
কিন্তু আমাদের বোধহয় এখানে আর্কাইভ করা উচিত অ্যাবাউট ট্রিভিয়া, মানে যাতে ছবি থাকবে বা অন্যান্য যেসব আমরা উদাহরণ পাচ্ছি, ইন্দ্রনীলের প্যারোডি, কার্তিকের লেখা, আরো যেসব নানা ধরনের উদাহরণ আমরা জোগাড় করতে পারবো, সেটা দিয়ে একটা ট্রিভিয়া আর্কাইভ আমরা করতে পারি 30 বন্ডেল রোডের। একদম হ্যাঁ। একদম। হ্যাঁ, আর সুজিতকে আমি একটা যোগাযোগ এবং এই পুরোনো ইতিহাসগুলো লেখাটা খুব দরকার, কারণ না হলে একটা সময় মানে আর্কাইভ না হলে একটা সময় হারিয়ে যাবে সমস্ত। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু অনেকে কাজ করছেন, যেমন সুজিতকে আমি একজনের ওই চিল্কা ঘোষ বলে এক প্রফেসরের লিঙ্কটা ধরিয়ে দিয়েছি। সে চিল্কা ঘোষ তিনি বেশ প্রামাণ্য কাজ করেছেন 1947 থেকে 1970 পর্যন্ত। কলকাতার যত নিউজ পেপারে যত বিজ্ঞাপন বেরিয়েছিল সেগুলো তিনি সব জোগাড় করে বিশ্লেষণ করে, হ্যাঁ, তিনি একটা বই লিখেছেন। বইটা একটু একাডেমিক বই, ওটার বোধহয় টাইটেল হচ্ছে দ্য অ্যাডভার্টাইজিং, বেঙ্গলি অ্যাডভার্টাইজিং ফ্রম 1947 to 1970, ড্যাশ অ্যান এনকাউন্টার উইথ বেঙ্গলি ভদ্রলোক, এরকম একটা টাইটেল। মানে এটা একটা একাডেমিক লেখা, কিন্তু একাডেমিক লেখার বাইরেও মানে আমাদের বিজ্ঞাপনের চোখে দেখা লেখাটা অন্যরকম হতে পারে। কাজেই আমি খবর পেয়েছি যে সেন্টার অফ সোশ্যাল সায়েন্স এন্ড স্টাডিজ এর যে আর্কাইভ আছে সেখানে এগুলো সব ডিজিটাইজ করে বিজ্ঞাপন ইত্যাদিগুলো সব রাখা আছে। এবং আমরা যদি কেউ কেউ ইন্টারেস্টেড হই তাহলে ওখানে গিয়ে ওগুলো দেখে ওগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা তার মধ্যে থেকে আবার বেছে ক্ল্যারিয়নের কি, এইচটি এর কি, কোনটা কোন ক্লায়েন্টের কি, সেগুলো দেখেও আমরা অনেক কিছু জানতে পারি বা অনেক কিছু আমরা তৈরি করতে পারি। তো সেগুলো সব আমাদের হয়তো ইভেন অলিজ রাউন্ড টেবিলেরও এটা একটা প্রজেক্ট হতে পারে, কারণ এটা করার জন্য কিছু বর্তমানের মানে ইয়াং অ্যাডভার্টাইজিং এর লোকদের দরকার, আমাদের দিয়ে পুরোটা হবে না। তো সেটা কিভাবে করা যায় সেটা ভাবনা চিন্তা করে দেখতে হবে। আচ্ছা বড়দি, আমি একটা জিনিস এর মধ্যে অলিসের ইতিহাসে প্রথমবার অনলাইন ফোন নাম্বার এক্সচেঞ্জ হচ্ছে সবার সামনে। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা বড়দি, তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যখন আমরা আলোচনা করছিলাম তার মধ্যে আমার সঙ্গে মিসেস ঘোষের কথা হয়েছে। কালকে আমরা বিস্তারিত কথা বলবো ওই মিসেস চিল্কা ঘোষ, প্রফেসর চিল্কা ঘোষ, তার সঙ্গে আমার কথাই আমাদের আলোচনার মধ্যেই হয়ে গেছে। আমি বললাম যে আমি এইটা নিয়ে ব্যস্ত আছি, কালকে তুমি বললেন হ্যাঁ নিশ্চয়ই কালকে। তো কালকে কথা হবে। আর সামনের বৃহস্পতিবার চিত্ত ঘোষ অরিজিনাল বাংলা বিজ্ঞাপনের উৎপত্তি নিয়ে তিনি আলোচনা করবেন, মানে একদম কি বলে বঙ্গদর্শন থেকে আরম্ভ করে ভারতবর্ষ হয়ে মানে ওই 47 সাল ওই পর্যন্ত। তারপরে আমি চেষ্টা করব মিসেস ঘোষকে 47-এর পরে, কিন্তু চিত্ত যেটা কিছুটা আরো আনবে সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যের অনেক রথী মহারথীরা, এই যেমনি কবি সুভাষ ইত্যাদি, তারা বাংলা বিজ্ঞাপনে মানে তারা বিজ্ঞাপন লিখতেন, শক্তিদা ইত্যাদি। আর শক্তিদার সঙ্গে তো 30 নম্বরের অনেক যোগাযোগ আছে। তাহলে আজকে আমরা দেশপ্রিয় আড্ডাটা আমরা এইখানে রেখে তারপর আবার এরপরে এটাকে আরো বাড়িয়ে এবং আমাদের প্রত্যেক বৃহস্পতিবার, এবং আমরা সবাইকে চাইবো যে আপনারা বৃহস্পতিবার দিন আসবেন, এসে এই আড্ডায় বা শুনবেন, আড্ডায় যোগ দেবেন, গল্প করবেন, এই চলবে। এইটাই তো আমাদের বিজ্ঞাপনের একদম। তাহলে আমরা এখানে আজকে হারিয়ে গেছে। শিবুকে থ্যাংক ইউ, বড়দিকে থ্যাংক ইউ, আর যারা অনেক ধন্যবাদ যারা এসছেন, মিস্টার কর, তারপরে ইন্দ্রনীল, প্রদীপ্ত, সাবি, সাত্তার সাহেব, অপু তো রেগুলার আসে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে এই খুব শিগগিরই। আর এই করে আজকে আমাদের এখানে আমরা এই প্রোগ্রামটা তাহলে শেষ করে ফেলা যাক। হ্যাঁ, একদম। থ্যাংক ইউ। ঠিক আছে, শুভরাত্রি। ঠিক আছে।